আমার বিয়েটা ভেঙে গিয়েছে। একটু আগে আমার হবু বর ফারুক ফোন করে বলল, মিনু, আগামীকাল তোমাদের বাসায় আমাকে দেওয়া আংটিটা পৌঁছে দেব। আর তোমায় যে আংটিটা আমরা দিয়েছি ওইটা ইচ্ছে হলে ডাস্টবিনে ফেলে দিও। আমি বড় অবাক আর মনে ভয় নিয়ে বললাম, কেন, কি হয়েছে ফারুক? ফারুক বলল, ভনিতা করছো কেন? সবাই তো জেনে গেছে যে তোমার বাবা গতকাল একটা নতুন বিয়ে করেছে। ফালতু কথা বলবা না বলছি। বিয়ে করবা না ভালো কথা, কেন করবা না তার উত্তর ইচ্ছে হলে দিবা, ইচ্ছে না হলে দিবা না। কিন্তু আমার বাবাকে নিয়ে এমন নোংরা কথা বলার অধিকার তোমায় কে দিয়েছে? ফারুক হাসল, হেসে বলল, তোমার বাবা বিয়ে করেছে, তা নোংরা না? আমি যে বলেছি এটা নোংরা হয়ে গেল? ফারুকের এসব পচা কথায় আমার মন খারাপ হয়ে গেল। রাগে আমি সঙ্গে সঙ্গে ফোন কেটে দিয়ে অনেকক্ষণ বসে থেকে ভাবলাম, ফারুক হঠাৎ করে এসব বলতে যাবে কেন? আমি হোস্টেলে থাকি। বিয়ের কথাবার্তা পাকা হয়ে গেলেও অনার্স ফাইনাল পরীক্ষার জন্য হোস্টেল ছাড়তে পারিনি। কিন্তু হোস্টেলে থাকলেও তো বাসায় কি হচ্ছে না হচ্ছে তা জানার কথা আমার। আমার ছোট বোন সুপ্তি এমন যে বাসায় কেউ একটা গ্লাস ভাঙলেও সে আমায় ফোন করে জানিয়ে দেয়। মা অবশ্য একটু চাপা স্বভাবের, কিন্তু সুপ্তি তো বলার কথা ছিল, মার ফোনে কল দিতে যাব। ঠিক তখন আমার হবু শাশুড়ির ফোন থেকে একটা কল এলো আমার ফোনে। আমি রিসিভ করতেই ওপাশ থেকে আমার হবু শাশুড়ি কর্কশ গলায় বললেন, মিনু বলতেছো না? আমি বললাম, জি মা। মা ডাইকো না আর, শরম লাগে, বুঝছো? কপাল মন্দ, নাইলে কি আর তোমার মতন মায়ের সাথে আমার ছেলের বিয়ে ঠিক হয়? ছি ছি ছি, তোমার বাপটা এত খাটাস কেন? ঘরে বিয়ে ঠিক হওয়া মাইয়া রাইখা কেমনে একটা বেশ্যা মাইয়ারে বিয়ে করে ফেললো? ফারুকের মায়ের কথা শুনে আমার মাথা গরম হয়ে উঠল। ইচ্ছে করছিল ওনাকে গালাগাল করি, কিন্তু গালাগাল করার সুযোগ তিনি আমায় দিলেন না। এর আগেই তিনি আমার ফোন কেটে দিলেন। তারপর আমি ফোন দিলাম মার ফোনে। দুবার ফোন দিলেও কেউ রিসিভ করলো না। তৃতীয়বার দেওয়ার সময় ফোন রিসিভ করলো সুপ্তি। তার গলা কেমন বসা। সুপ্তি বলল, আপু, তুই পরে ফোন দিস, এখন একটা কাজ করছি আমি। কী কাজ করছিস? এই সুপ্তি, সুপ্তি। সুপ্তি ফোন রেখে দিল। তারপর অনেকবার চেষ্টা করেও আর কাজ হলো না। বাড়িতে কেউ ফোন রিসিভ করলো না। এবার বাবার ফোনে ফোন দিলাম। বাবা ফোন রিসিভ করে কেমন থমকে গেছে। আমি ঝাঁঝালো গলায় জিজ্ঞেস করলাম, তুমি কোথায় বাবা? বাবা বিড়ালের মতো মিউ মিউ করে বলতে লাগলো, আমি আমার বন্ধুর বাসায় বেড়াতে এসেছি, এখন কথা বলতে পারবো না, ফোন রেখে দে। বাবার কথার সাথে সাথেই ওপাশ থেকে একটা মহিলা কণ্ঠের আওয়াজ শোনা গেল। মহিলা কণ্ঠটি বলছে, ও মা, তোমার বড় মেয়ে ফোন করেছে বুঝি? ওর কাছে দাও না একটু, কথা বলি। মহিলা কণ্ঠের কথা শুনে আমার গলা কেমন কেঁপে উঠল, মাথা ভন ভন করে ঘুরে উঠল। হঠাৎ আমার মনে হলো এখন আমার গলা ফাটিয়ে চিৎকার করে কেঁদে ওঠা প্রয়োজন। বাবা ওটা কি করে করতে পারলো? আমার সৎ এবং সাহসী বাবা, যাকে নিয়ে আমি গর্ব করতাম। শক্তি ফোন করলো রাত 1টার পর। তখন আমি কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে জলে ভেজা বালিশের ওপর মাথা রেখে ঘুমিয়ে গিয়েছিলাম। হঠাৎ অত রাতে ফোন বেজে ওঠায় চমকে উঠলাম ঘুম থেকে। তারপর ফোন রিসিভ করে বললাম, সুপ্তি, সুপ্তি, কি হয়েছে বলতো? সুপ্তি ওপাশ থেকে হাউমাউ করে কেঁদে উঠল। তারপর হুট করে আবার চুপ হয়ে গেল। আমি অবাক হয়ে বললাম, সুপ্তি, কাঁদছিস কেন তুই? সুপ্তি ফিসফিসিয়ে গলায় বলল, বাবা একটা বিয়ে করেছে। কথাটা বলে আবার সুপ্তি কান্নায় ভেঙে পড়েছে। আর সাথে সাথে ওপাশ থেকে ফোনের লাইনও কেটে দিয়েছে। আমি আবার ট্রাই করেছি, কিন্তু ও ফোন রিসিভ করে না। প্রচণ্ড মন খারাপ নিয়ে যখন আমি আবার চোখ ভেজালাম, ঠিক তখন মেসেজ করলো শক্তি। ও মেসেজে লিখেছে, বুবু, মা নিষেধ করেছে তোকে জানাতে। আমার হাতে তো মা ফোনই দিতে চায়নি, কারণ আমি তো সব কিছু তোর কাছে বলে দেই।
আমি ওকে রিপ্লাই দিয়ে বললাম, এখন কিভাবে ফোন নিয়েছিস? মা তো ঘুমিয়ে গেছে এখন। আমার খুব কান্না পাচ্ছে। চোখের জলে ফোনের ডিসপ্লে ভিজে যাচ্ছে বারবার। ওড়না দিয়ে ফোনের ডিসপ্লে মুছে আমি রিপ্লাই দিলাম সুপ্তিকে। বললাম, মা ঘুমায়নি সুপ্তি, মা গোপনে কাঁদছে। আমি জানি সত্যি সত্যি মা চুপিসারে কাঁদছে। সুপ্তি লিখল, এখন আমাদের কি হবে রে বাবু? আমাদেরকে কে দেখবে? জানি না রে বোন, আমি কিচ্ছু জানি না। সুপ্তি লিখল, বুবু, তোর বিয়েটাও না ভেঙে গেছে। ফারুক ভাইয়ের মা মাকে ফোন করে পচা পচা কথা শুনিয়েছে। বাবার কাছে তোরা ফোন করিসনি? বাবা ফোন রিসিভ করে না। অনেক কল দিয়েছি। টেনশন করিস না, আল্লাহ সব ব্যবস্থা করে দিবেন। বুবু মা কাঁদছে, কান্নার আওয়াজ আসছে। আমি মার কাছে যাই। সুপ্তির শেষ মেসেজের কথাটা আমি আগেই জানতাম। আজ তো মায়ের কাদার দিন। মার চিৎকার করে কাদার কথা আজ। কিন্তু আমার মা চিৎকার করে কাঁদবে না। মা কাঁদবে গভীর রাতে। চাপা স্বভাবের মানুষেরা সবসময় কাঁদতে পারে না। তারা কাঁদে নীরবে নিভৃতে, যেন কেউ তার কান্না দেখে না ফেলে, যেন কেউ ধারণা করতে না পারে যে সে কাঁদছে। আমার চোখও জলে ভুরভুর করছে। চোখের পাতা বারবার ভিজে উঠছে জলে। কিন্তু আমি শব্দ করে কাঁদছি না। শব্দ করে কাঁদছি না এই জন্য যে হোস্টেলের আরেকটি প্রাণীও যেন না জানে এই বিষয়ে। আমি চাই না ওরা জানুক আমার বাবা আরেকটি বিয়ে করেছে। তখন তো আমারই লজ্জা হবে। শেষ রাতের দিকে যখন আমার ফুপিয়ে কান্না আসছিল, আর নিজেকে কিছুতেই থামিয়ে রাখতে পারছিলাম না আমি, তখন কেউ একজন এসে দরজায় টোকা দিল। আমি দ্রুত ওড়নায় নিজের চোখ মুছে এগিয়ে গেলাম দরজার কাছে। তারপর দরজা খুলতেই দেখি আলো দাঁড়িয়ে আছে দরজার সামনে। আলো আমার পাশের রুমেই থাকে, আমার ব্যাচমেট, ভালো বান্ধবীও। সে সরাসরি ঘরে ঢুকে দরজাটা লাগিয়ে দিল। তারপর চেয়ার টেনে বসে বলল, মিতু, কি হলো বলতো? আমি কথা লুকাবার চেষ্টা করলাম। বললাম, কই, কিছু না তো। অত রাতে হঠাৎ তুই এলি কেন? তোর রুমে একটু পরপর কে কাঁদে? আমি স্বাভাবিকভাবে হাসার চেষ্টা করে বললাম, কে কাঁদবে আবার? কেউ না, তুই ভুল শুনেছিস। এই তাকা, ভালো করে তাকা তো আমার দিকে তুই। আমি তাকালাম আলোর দিকে। আলো এবার আমার কাছে এসে চোখের নিচে হাত দিয়ে বলল, তাহলে এই দাগগুলো কিসের? জলের না? আর নাক তো একেবারে সিঁদুর হয়ে গেছে। লুকোচ্ছিস কেন বলতো? এবার আর নিজেকে ধরে রাখতে পারলাম না আমি। আলোকে শক্ত করে বুকের সাথে ঝাপটে ধরে হাউমাউ করে কেঁদে উঠলাম। আলো আমার পিঠে আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বলল, অত রাতে মানুষ কান্না শুনে কি বলবে বলতো? এখন চুপ কর প্লিজ। তারপর বল আমার কাছে কি হয়েছে। আমি কান্না ভেজা গলায় বললাম, কোন মুখে বলবো এটা তোর কাছে আমি? কোন মুখে বলবো? ফারুক ভাইয়া কিছু বলেছে? আমি কান্নার জন্য কিছুই বলতে পারছি না ওর কাছে। আলো আমায় ধরে বসালো খাটের ওপর। তারপর সেও আমার সাথে বসে আমার হাত ধরে তার মুঠোয় পড়ে নিয়ে বলল, এখন বল কি বলেছে ফারুক ভাইয়া? আমি কান্না ভেজা গলায় বললাম, আমায় বিয়ে করবে না, বিয়েটা ভেঙে দিয়েছে। কিন্তু আমি বিয়ে ভাঙার জন্য কাঁদছি না। আলো অবাক হয়ে বলল, তাহলে কাঁদছিস কেন? বলবো কি করে আমি তোর কাছে? না বললে আমি বুঝবো কি করে তুই কাঁদছিস কেন? আমি কাঁদতে কাঁদতে বললাম, বাবা আরেকটা বিয়ে করে ফেলেছে। আলো কথাটা শুনে খানিক সময় চুপ করে রইল, আর গভীরভাবে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তারপর আমার দিকে তাকিয়ে আমার হাতটা আরো শক্ত করে ধরে মায়াময় গলায় বলল, মিতু, সত্যি বলছিস? নিজের বাবার বিষয়ে কেউ কখনো মিথ্যে বলে? আলো এবার সত্যি সত্যি অবাক হলো আর বলল, এটা কিভাবে করতে পারলেন আঙ্কেল? আমি জানি না রে বোন, আমি কিছুই জানি না বলে আবার হাউমাউ করে কেঁদে উঠলাম আবার। আলোর মুখেও সমবেদনার আবছায়া ফুটে উঠেছে।
সে তার চোখের জল মুছে নিয়ে বলল, মিতু, তুই তো জানিস না, আমি কোনোদিন বলিনি কারোর কাছে। আমি যখন খুব ছোট তখন আমার বাবা মাকে ছেড়ে অন্য একটা মেয়েকে নিয়ে পালিয়ে যায়। আমার দাদি ছিলেন ভীষণ বদমেজাজি আর অহংকারী মহিলা। তিনি আমার মাকে তখন বললেন, আমার ছেলের তোমারে পছন্দ না, পছন্দ বইলাই তো অন্য মায়া নিয়ে পালাই গেছে। যেহেতু তুমি আমার ছেলের পছন্দ না, তাইলে তোমারে এই ঘরে রাইখা কাপড় চোপড় পিন্দানো খাওয়ানোর কোনো মানে আছে? তুমি চইলা যাও মা, বাপের বাড়িত গিয়া নতুন বিয়া শাদি করো। মার মাথায় তখন আকাশ ভেঙে পড়ল। আমার নানা ছিলেন দিনমজুর। নানা বাড়িতে যদি আমাদের আবার ফিরে যেতে হয়, তখন নানা তার সংসার চালাবেন কি করে? দাদি অবশ্য আমায় রেখে দেওয়ার অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু আমি ওখানে থাকিনি। সেই ছোট্ট বেলাতেই কিভাবে যেন সব বুঝে গিয়েছিলাম। আমার দাদি একটা নোংরা মহিলা, তার কাছে থাকলে আমি দম বন্ধ হয়ে মারা যাব। আলোর কথাগুলো মনোযোগ দিয়ে শুনছি আমি। ওর কথা শুনে হঠাৎ করে মনে হলো মানুষের জীবনের কত গল্প যে চাপা পড়ে থাকে, কত রকমের দুঃখ যে বয়ে বেড়ায় কত মানুষের। আমি হঠাৎ আমার করুণ দুঃখ ভুলে গিয়ে আলোর দুঃখে মিশে গেলাম। আলোকে বললাম, তারপর? আলো বলল, মা আমায় নিয়ে এক সন্ধ্যায় চলে এলো নানা বাড়িতে। মায়ের এই পরিস্থিতি দেখে নানা সহ্য করতে পারলেন না। চিন্তা করতে করতে বড় রোগ বাঁধিয়ে ফেললেন তিনি। আর কদিন পরেই তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন। আলো কাঁদছে, তবে শব্দ করে নয়, চোখের জল ফেলে নিঃশব্দে। অনেকক্ষণ সে চুপি চুপি কাঁদল। তারপর বলল, নানা মারা যাবার পর কি যে বিপদ হলো। মা তো একাই ছিল, কোনো ভাই নাই বোন নাই। উপার্জন কিভাবে হবে? সংসার কিভাবে চলবে? আর এই অভাবের সুযোগ নিয়ে গ্রামের বড় বড় ধনী বুড়োরা লুকিয়ে চুরিয়ে মার কাছে এসে নোংরা প্রস্তাব দিতে লাগলো। একদিন তো গ্রামের সবচেয়ে বয়স্ক মোড়ল, যাকে সবাই পীর ভক্তি করে, তিনিই এলেন গভীর রাতে। এসে দরজায় টোকা দিলেন। মা ভয়ে ভয়ে এক হাতে দা আর অন্য হাতে হারিকেন নিয়ে দরজার দিকে এগিয়ে গেল। তারপর মা পেছনে দা লুকিয়ে রেখে দরজা খুলে দিলেন। মোড়ল মিটিমিটি হেসে বলল, হাতটা বাড়া বিনু। মা হাত বাড়ালেন। মোড়ল সেই হাতে এক বান্ডিল টাকা দিয়ে বলল, আয়, আমার লগে আয়। মা বললেন, কই কই যাইব? আন্ধাইরে, ঝোপের তলে। মায়ের শরীর তখন রাগে কাঁপছে, ঘৃণায় গা গলিয়ে আসছে। তবুও মা চুপচাপ দাঁড়িয়ে রইলেন। মাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মোড়ল হাত ধরে টান দিল। মা বলল, ছাড়েন আমারে, ছাইড়া দেন। মোড়ল ছাড়ল না, হাত শক্ত করে টেনে ধরল। পেছনে লুকিয়ে রাখা দা বের করে মা সেই হাত এক কোপে কেটে ফেললেন। কথাগুলো বলতে বলতে আলো কেমন যেন হয়ে গেল। তার শরীর কুলকুল করে ঘেমে উঠল। চোখের পাতায় শিশিরের মতো জল জমে উঠল, আর নাকের অগ্রভাগ লাল হয়ে ক্রমশ কাঁপতে লাগলো। আমি বললাম, আলো, পৃথিবীর সব পুরুষাই কি তবে এমন হয়, বিশ্বাসঘাতক, দুশ্চরিত্র? আলো বলল, না, সবাই না, কেউ কেউ মহৎ হয়। পুরুষের ঊর্ধ্বে গিয়ে এরা মানুষ হয়। মা যখন মোড়লের হাত কেটে ফেলল, তখন ভয়ে শিউরে উঠেছিল মা। না জানি মোড়ল কখন আমাদের গ্রাম থেকে বের করে দেয়। কিন্তু আমাদের ভাগ্য ভালো, আমাদের গ্রামেরই সন্তানহীন 40 অর্ধ বিপত্নিক এক স্কুল শিক্ষক কিভাবে যেন আমাদের বিপদ ঠাহর করতে পারলেন। আজ করতে পারলেন মোড়লের হাত কেটে দিয়ে মা ভয়ে কাতর। সেই স্কুল শিক্ষক আমাদের বাড়িতে এলেন এক সন্ধ্যাবেলায়। এসে তিনি মাকে সান্ত্বনা দিয়ে বললেন, তুমি ভয় পাবে না বিনু, মোড়ল লজ্জায় এ কথা প্রকাশ করতে পারবে না। এমনিতেই সে তার হাত কাটার বিষয় লুকিয়ে রাখবে। লুকিয়ে রাখবে এই জন্যে যে সমাজের মানুষ তার এই কুকর্মের কথা জানলে তাকে লাথি মেরে গ্রাম থেকে তাড়িয়ে দেবে। এই স্কুল শিক্ষক ধীরে ধীরে আমাদের আরো ঘনিষ্ঠ হয়ে যেতে লাগলেন। আমাদের সব বিপদ আপদ নিজের করে নিতে লাগলেন এবং এক সময় টুপ করে মার কাছে বলে ফেললেন, বিনু, তুমি কি আরেকটা সংসার করবে? মা বললেন,
আমার সংসারে বিশ্বাস নাই। এর আগেও আমি প্রতারণার শিকার হয়েছি। স্কুল শিক্ষক আশ্বস্তের গলায় বললেন, বিনু, সংসার সবসময় প্রতারণার হয় না, মাঝে মধ্যে সুখেরও হয়। আমি কথা দিলাম তোমার এই সংসার সুখের হবে। মা তখন ঘোরতর বিপদে ছিলেন, কারণ তার মাথার উপর কোনো ছায়া নাই। তিনি অনেক ভাবলেন, নানুর সাথে কথা বললেন। অসুস্থ নানু বললেন, আমি আর কয়দিন বাঁচব মা, তুই সংসার কর। মা সংসার করে ফেললেন। সেই স্কুল শিক্ষক হয়ে গেলেন আমার নতুন বাবা, যে বাবাকে জীবনে পাওয়া শ্রেষ্ঠ উপহার মনে করি আমি। আলোর গল্পের শেষটুকু শুনে আনন্দে আমার চোখে আবার জল এলো, কিন্তু সাথে সাথে নিজের আর ছোট বোনের ভবিষ্যৎ আর মার দুঃখের কথা ভেবে কষ্ট হলো। আলো আমার দিকে তাকালো, তারপর আমার হাতটা ধরলো শক্ত করে। তারপর বলল, তোকে সান্ত্বনা দিতে এসে কি সব গল্প করে গেলাম, তোকে আর সান্ত্বনা দেওয়া হলো না। আমি বললাম, সান্ত্বনা দিলেই আর কি লাভ হবে? যা হয়েছে তা তো আর ফিরে আসবে না। আলো বলল, তা ঠিক বলেছিস, কিন্তু বাস্তবতা মেনে নিতেই হবে রে বোন। ভালো মন্দ নিয়েই তো মানুষের জীবন। আলোর সাথে কথা বলতে বলতে সকাল হয়ে এলো। আলো বলল, যা এবার, আর কাঁদিস না, অত ভাবিস না, এর যে কত খারাপ কিছু হয় মানুষের সাথে। আমি চুপ করে রইলাম আর মনে মনে বললাম, এর যে খারাপ আর কি হতে পারতো আমার সাথে। সকালবেলা মোটেও খেতে ইচ্ছে করলো না আমার। সারা রাত কাদার কারণে মাথা প্রচণ্ড ব্যথা করছে। মাথা ব্যথা আর মন খারাপ নিয়ে বিছানায় জট পাকিয়ে শুয়ে রইলাম আমি। আর তখনই শক্তি ফোন করলো। ফোন করে সে কাঁদছে। আমি বললাম, এই শক্তি, শক্তি কি হয়েছে তোর? শক্তি বলল, বাবা বাড়িতে এসেছে ওই মহিলাকে নিয়ে। শুনে আমার মাথা ঘুরে উঠল। এ কি বলছে শক্তি? তবে কি আমার মায়ের সুখের দিন শেষ? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, এই শক্তি, তোরা ওই মহিলাকে নিয়ে বাসায় ঢুকতে দিলি কেন? শক্তি কান্না ভেজায় গলায় বলল, ও মা, ঢুকতে দিব না কেন? কত ভালো যে আন্টি, আব্বার ছোটবেলার বন্ধু। আমরা তো কত সন্দেহ করেছি, আর সন্দেহ করব না কেন? মানুষই তো কথা ছড়ালো। শক্তি, কি সব বলছিস আবোল তাবোল? বুবু, বাবাকে আমরা ভুল বুঝেছিলাম। বাবা আবার বিয়ে করতে যাবেন কেন? উনি রেনু আন্টি, বাবার প্রাইমারি স্কুলের বন্ধু। আন্টির বাবা আর আমাদের দাদা ছিলেন বন্ধু। একসাথে সিলেটে চা বাগানে চাকরি করতেন তারা। ওই সময় বাবা আর আন্টির মধ্যে বন্ধুত্ব হয়। কিন্তু ক্লাস 5-এর পর রেনু আন্টির বাবা মারা গেলে তার মা অসহায় হয়ে পড়েন এবং তিনি নতুন একটা বিয়ে করেন আর সিলেট ছেড়ে নতুন স্বামীর সাথে আন্টিকে নিয়ে ইংল্যান্ডে চলে যান। তারপর আর কোনো যোগাযোগ ছিল না বাবার সাথে আন্টির। আর গতকাল বাবার সাথে আন্টির হঠাৎ দেখা হয়ে যায় রাস্তায়। আন্টি কিভাবে যেন চিনে ফেলেন বাবাকে, আর পরিচয় দেওয়ার পর বাবাও চিনে ফেলেন। তারপর তিনি বাবাকে নিয়ে অনেক ঘোরাফেরা করেন আর বাসায়ও নিয়ে যান তার মায়ের সাথে দেখা করাতে। শক্তির কথাগুলো আমার কাছে স্পষ্ট মনে হচ্ছে না। বাবার বান্ধবী ছিল, থাকতেই পারে, হঠাৎ দেখা হলে ঘোরাফেরা করতেও পারে, কিন্তু মানুষ এটা নিয়ে অন্য কিছু ছড়াবে কেন শুধু শুধু? আর বাবাও তো ফোন করার সময় আমার সাথে কেমন সব কিছু এড়িয়ে গিয়েছেন। আমি বললাম, এই শক্তি, আমার কাছে সব ঝাপসা লাগছে, তুই স্পষ্ট করে বলতো কি হয়েছে আসলে। শক্তি বলল, বুবু, আমি আর স্পষ্ট করে বলতে পারবো না, তুই নে আন্টির সাথে কথা বল। না না, আমি ওনার সাথে কথা বলতে পারবো না, তুই কথা বল, তুই সব কিছু বুঝিয়ে বল আমায়। কিন্তু ততক্ষণে ওই রেনু নামের মহিলা ফোন ধরেছেন তার কানে। তিনি ফোন ধরে বললেন, মিতু, এমন করছো কেন তুমি? আমি তো তোমার ফুপিদের মতো। তোমার বাবার কাছে আমি তার বোনদের চেয়েও প্রিয় কেউ ছিলাম, আর সেও ছিল আমার কাছে প্রিয়। আন্টি, আপনি আমায় সব কিছু ক্লিয়ার করুন, আমার মাথা ঘুরছে। রেনু আন্টি বলতে শুরু করলেন। তিনি বললেন, মিতু, আমি কিছু কথা বলবো যা খুব সত্য, তুমি কিন্তু এতে মনে কষ্ট নিতে পারবে না।
যদি কষ্ট নাও তবে কিন্তু আমি তোমায় কিছুই বলবো না। আমি মনে কষ্ট নিব না আন্টি, আপনি বলুন। সেই ছোট্টবেলায় তোমার বাবার সাথে কত খেলেছি, একসাথে স্কুলে গিয়েছি, মারামারি করেছি। তখন তার প্রতি কোনো টান অনুভব করিনি আমি। কিন্তু দেশ ছেড়ে যাওয়ার পর যখন বড় হতে থাকি, তখন শুধু মনে হতো তোমার বাবার কথা। কিছুই ভালো লাগতো না আমার। তখন তো আর মোবাইল ফোন ছিল না, ল্যান্ড ফোন ছিল। কিন্তু দুঃখজনক হলো, ততদিনে তোমার বাবার বাসার ল্যান্ড ফোনের ঠিকানাও আমি হারিয়ে ফেলি। যে ডায়েরিতে লেখা ছিল সেটা উধাও। এরপর থেকে শুধু রোজ দিন মনে মনে তোমার বাবার নামই উচ্চারণ করেছি। মার কাছে ভেঙে কিছু বলিনি, শুধু মাকে বলেছি, মা চলো দেশ থেকে ঘুরে আসি একবার। মা আমায় নিয়ে দেশে এলেন, আমরা সিলেটে এলাম। কিন্তু দুঃখজনক হলো, ততদিনে তোমার বাবারা চা বাগান ছেড়ে চলে গেছে অন্য কোথাও। আমি কোনোভাবেই তার ঠিকানা জোগাড় করতে পারিনি। অনেক মন খারাপ নিয়ে সেবার ইংল্যান্ডে ফিরে যাই আবার। ওখানে গিয়ে মন খারাপ করে রাখি সব সময়। মা তখন ভাবেন আমি বুঝি একজন জীবনসঙ্গীর অভাবে এমন মনমরা হয়ে থাকি। মা আমার বিয়ের জন্য তখন তোড়জোড় শুরু করেন, কিন্তু আমি তখন একেবারে না বলে দেই। মা অবাক হন, বলেন, তুই কি বিয়ে করবি না? আমি বলি করব, কিন্তু শুধু একজনকে। মা জানতে চান, বললেন, কাকে? আমি বলি, সময় এলেই দেখবে। সেই সময় এলো অনেক অনেক দিন পর, গতকাল, যখন আমি প্রায় বুড়ো। তোমার বাবাকে হঠাৎ রাস্তায় পেয়ে যায়। ওর সাথে সারা শহর দাপিয়ে বেড়ায়। মার কাছে নিয়ে যাই ওকে। ওকে পাঞ্জাবি পরাই, আমি শাড়ি আর গহনা পরি। তারপর মার কাছে গিয়ে বলি, মা, তোমার তো খুব শখ ছিল আমাকে কনে রূপে দেখার, আমার সাথে আমার বরকে দেখার। তোমার আজন্ম শখ, এখন দেখেছো? মা তাকিয়ে থাকেন, কেঁদে ফেলেন। হয়তোবা তিনি আমার ছল ধরে ফেলেছেন। আমারও ভেতর ভেতর খুব কান্না পায়। দেশ ছেড়ে যাওয়ার জন্য রাগ হয় নিজের প্রতি। সেবার যদি দেশ না ছাড়তাম, তবে তোমার বাবা আমার হতো। আমার এমন দুটো মেয়ে হতো, মিতু আর সুপ্তি। ওরা আমায় মা মা বলে ডাকতো। আন্টির কথাগুলো শুনে আমি চুপ করে রইলাম। আন্টি বললেন, মন খারাপ হয়েছে? আমার প্রতি রাগ হচ্ছে? আমার গলা ততক্ষণে ভিজে উঠেছে। আমি ভেজা গলায় বললাম, আন্টি, মানুষের জীবনে কত রকমের গল্প যে লুকানো থাকে, কত রকমের দুঃখ যে মিশে থাকে, সেই সব গল্পে তার কোনো শেষ নেই। আন্টি, আপনার দুঃখের কথা শুনে খুব খারাপ লাগছে। আপনি একটা বিয়ে করে ফেলুন প্লিজ। রেনু আন্টি বললেন, ধুর বোকা মেয়ে, বিয়েই তো সব না। আসল বিষয় হলো ভালোবাসা। যার ভালোবাসা আছে তার জীবনে আর কিছুর প্রয়োজন নেই। সে এই ভালোবাসার জন্য বেঁচে থাকতে পারে অনন্ত দিন। আমি আন্টির শেষ কথাটা শুনলাম আর ভাবলাম, ভালোবাসায় এমনও হয়। ফারুক রাতে ফোন করে, অনেক অনুনয় করে বলে, মিতু, অনেক বড় ভুল করে ফেলেছি। যাচাই বাছাই না করেই বিয়ে ভাঙা আমার উচিত হয়নি। আমায় মাফ করে দাও তুমি, আর আমার আংটি আবার ফিরিয়ে দাও আমায়। আমি তোমায় বিয়ে করব। আমি কথা বলি না, চুপ করে ফোন কেটে দেই। এরপর তার মা ফোন করে, অনুনয় করে ক্ষমা চায় আমার কাছে। তার ছেলের জন্য আমায় বউ করে নিতে চায়। আমি সরাসরি বলে দেই তার মাকে, দুষ্টু ঘরের বউ কোনোদিন হব না আমি। সমাপ্ত।